হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের একটা নতুন ভিডিওতে সবার মনে একটা খুবই আকাঙ্ক্ষার প্রশ্ন থাকে যে ভাই ম্যাথ পরীক্ষায় কিভাবে ভালো করব। তো সেই প্রশ্নের উত্তর দিয়ে আমি আজকে আছি আবিদ, ফিজিক্স স্প্রিং এর পক্ষ থেকে। তো চলো দেখি কিভাবে আমাদের ম্যাথ পরীক্ষাতে আমরা ভালো করতে পারি। সবার মনে খুবই একটা অ্যান্টিসিপেটেড প্রশ্ন থাকে যে ভাই কিভাবে প্রশ্ন মানে কিভাবে পরীক্ষাটা দিলে আমার পরীক্ষাটা খুব ভালো হবে। আমি পরীক্ষা তো অনেক ভালো দিয়ে এসে আর পরে এসে বাসায় এসে দেখি একটু প্লাসের জায়গায় মাইনাস দিয়ে আসছি, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে আসছি। তো কেন এই ছোটোখাটো ভুলের জন্য আমার এতগুলো নাম্বার চলে যাচ্ছে? বা কারো এরকম হয় যে ভাই আমি রিভিশন কেন ভালো মতো দিয়ে মানে এত ভালো রিভিশন দিলাম তারপরে কেন পরীক্ষাটা ভালো হলো না। বা অনেকের প্রশ্ন থাকে ভাই আমার সবগুলো উত্তর সঠিক তারপরও কিভাবে আমি ফুল মার্কস না পেয়ে 5-6 নাম্বার কম পেলাম। তো এক একজনের এক এক টাইপের প্রশ্ন। তো যারা খুব টপার তাদের এই ধরনের প্রশ্ন থাকে যে আমি তো সব দিয়ে আসলাম কেন 4-5 নাম্বার কাটা হলো। যারা একটু মিডিয়াকর তাদের এরকম প্রশ্ন আসে যে আমি তো পরীক্ষা খুব ভালোই দিলাম কিন্তু আমার এই যে প্লাস মাইনাসের কারণে কেন ভুল হয়ে গেল, ছোট ছোট ভুলের কারণে তো এরকম ছোট ছোট ভুল কেন হচ্ছে, কিভাবে এটাকে আমি ইরেজ করতে পারি। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে যারা একটু ফাঁকিবাজ, যারা কিনা পড়াশোনা কম করছে, তাদের মনে প্রশ্ন থাকে যে আমি তো যতই চেষ্টা করি 4টা সৃজনশীলে বেশি খুঁজেই পাই না, যে আমি এদের তো চিনিই না, কিভাবে অ্যান্সার করলে বা কি করলে আমি একটু ভালো মার্কস পাবো যেন আমার এ প্লাসটা সহজে চলে আসে। তো তাদের সব শ্রেণীর অ্যান্সার দেওয়ার জন্য আমি আজকে এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই যদিও এটা 1 নম্বরে লিখেছি কিন্তু আমরা এই জিনিসটা দিয়ে সবার আগে শুরু করবো, এটা খুবই ক্রুশিয়াল। প্রথম কাজটাই হচ্ছে ভাই দেখো, সাজেশনসের মতো লোভনীয় অফারটা পরিত্যাগ করো। এই দুনিয়াতে সাজেশন বলতে কিছু নাই। সাজেশন দিয়ে তুমি তোমার নিজের পায়ে কুড়াল দিচ্ছ। তুমি এইচএসসিতে ভালো করে চলে গেলা, তুমি কি ইউনিভার্সিটি থেকে তোমার ইচ্ছা নাই, নাকি নিজের এলাকার সরকারি কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা আছে বলো? যদি তোমার ভালো জায়গায় টেকার ইচ্ছা থাকে, যারা যারা সাজেশন দেবে এদের পরিত্যাগ করো। হ্যাঁ, এটা হইতে পারে শর্ট লিস্ট করতে পারে, অ্যানালাইসিস তুমি ফলো করতে পারো। তোমার প্রত্যেকের বাসায় গাইড আছে, গাইডটা যদি খোলো প্রথম পেজের মধ্যে লেখা থাকে অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিস, কোন সালে কোনটা কতবার আসছে, তার পাশে স্টার চিহ্ন থাকে, টিক চিহ্ন থাকে, বলা থাকে এই প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এটা তো আমি গাইড থেকে জানতে পারতেছি, এটার জন্য কেন আরেকজনের মতামত আমাকে গ্রহণ করতে হবে, আরেকজন থেকে জিনিসটা জানতে হবে, কেন আরেকজনের কথা মেনে চলতে হবে? দরকার নাই তো। সাজেশনগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করো। সাজেশন অ্যাভয়েড করে অ্যানালাইসিসের দিকে ফলো করো। কোন প্রশ্নগুলো এই যাবৎকালে সবচাইতে বেশিবার আসছে সেই সকল প্রশ্নগুলোর প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করো। তোমার নিজের সাজেশন নিজে তৈরি করো, অন্যের সাজেশন পড়ো না, টিচারের সাজেশন পড়ো না। প্রথম কাজ এটা হচ্ছে পরীক্ষার আগের প্রিপারেশন। এবার পরীক্ষার হলের মধ্যে কিছু কাজ তোমাকে করতে হবে, যে কাজগুলো তোমাকে অন্যান্যদের চেয়ে অনেক ভালো আগিয়ে রাখবে এবং তোমার ভালো একটা নাম্বার ক্যারি করতে সহায়তা করবে। প্রথমে একটা প্রশ্ন করি, যে যাদের প্রশ্ন এরকম যে ভাই আমি তো সব প্রশ্নের অ্যান্সার ঠিক আছে, আমার অ্যান্সার একদম হুবহু ঠিক আছে, তারপরেও কেন নাম্বার দিল না, আমাকে কেন 5-6 নাম্বার কেটে দিল, তাদের প্রশ্ন উত্তর হচ্ছে এটা যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। কেন আগে দর্শনধারী? দেখো এইচএসসি পরীক্ষাটা হচ্ছে এমন, সবাই এভাবে বলে যে তুমি যদি বুয়েটের রিটেন পরীক্ষার সাথে এইচএসসি তুলনা করো, তাহলে বুয়েটের রিটেন পরীক্ষাতে একটা কত বড় প্রশ্নকে কত সহজে ছোট আকারে লেখা যায় এটার উপরে এক্সট্রা মার্কস আছে। অন্যদিকে এইচএসসি পরীক্ষাতে কত ছোট প্রশ্নকে বড় করে লেখা যায় সেটার জন্য এক্সট্রা মার্কস আছে। তো সেটা একটা ম্যাটাফরিক কথা, বাট তোমাকে এটা মানে আন্ডারএস্টিমেট করার কিছু নাই। আমি এইচএসসি পরীক্ষাতে টিচাররা সবসময় খুঁজে তুমি কতটা এলাবোরেটলি সবকিছু ওয়েল ডিসকাসড, ওয়েল এক্সপ্লেইনডলি তুমি এই প্রশ্নগুলো অ্যান্সার করছো, সেটা টিচাররা অনেক বেশি ফলো করে। তাই তুমি যখন অ্যান্সার করবা দেখবে যে তুমি কি একটা প্রশ্নতে তুমি সূত্র ব্যবহার করছো, বাট সূত্রটা কি সূত্র সেটা তুমি সাইড নোটে লেখো নাই। তুমি একটা অঙ্ক করলা, শেষে প্রুফটা লেখো নাই, এগুলাতে নাম্বার নাই, এটা তোমরা জেনে আসছো। কিন্তু সারা বাংলাদেশে সকল টিচারের মন মানসিকতা একরকম হয় না, কিছু টিচার এক এক রকম নাম্বারিং করে। তাই সবার থেকে নাম্বারিং তোমার যদি ভালো পাইতে হয় তাহলে অবশ্যই তাদের মতো করে চলার চেষ্টা করতে হবে। একটা প্রশ্নকে যতভাবে পারা যায় একটু সুন্দরলি এলাবোরেটলি লেখার চেষ্টা করতে হবে। আমরা জানি দেওয়া আছে এই সূত্র থেকে পাই, গ হতে পাই, খ হতে পাই, এই সকল কথাগুলো ভুলেও মিস করা যাবে না, এগুলো লিখতেই হবে। এটা একটা কি বলে অঘোষিত রুলসের মতো। সেকেন্ড পয়েন্টে যদি চাই, অনেকে অনেক জ্ঞানী ব্যক্তি আছে, আমি আমার মতো যারা কিনা নিজেদের পায়ে কুড়াল মারতে অনেক বেশি ভালোবাসে, কিন্তু যদিও কিনা আমি এইচএসসিতে নিজেকে সংযম করতে পারছিলাম। আমি গতিবিদ্যা স্থিতিবিদ্যা খুব প্রিয় আমার একটা 2টা অধ্যায়, এবং আমি এই 2টা অধ্যায়কে অনেক পছন্দ করতাম। আমি আমার টেস্ট পরীক্ষাতে গতিবিদ্যা থেকে একটা সহজ প্রশ্ন এসেছিল মোটামুটি বলা যায় এখনকার সাপেক্ষে, কিন্তু আমি শখের বসে প্রশ্নটা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার কাছেই প্রশ্নতে কনিক্সের খুব সহজ একটা প্রশ্ন এসেছিল, সেটা আমি না দিয়ে তোমার গতিবিদ্যার প্রশ্ন দিতে গিয়েছি। ফলাফল কি দাঁড়ালো? আমি গতিবিদ্যাতে পুরো নাম্বার পাইনি, 10-এ মেবি 8 পেয়েছিলাম। ওই 2টা মার্কস কিন্তু কাটা চলে গেল।
কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি কনিক্সের প্রশ্নটা অ্যান্সার করতাম তাহলে আমার 1 মাস তো কাটা যেত না। তাই তোমার ইম্পর্টেন্ট পরীক্ষাগুলোতে তুমি কতটা জানো ডাজেন্ট ম্যাটার, তুমি সব সময় সহজ প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করো। দেখো মার্কস সহজ প্রশ্নের জন্য যা, কঠিন প্রশ্নের জন্য তা। স্থিতিবিদ্যা গতিবিদ্যার অধ্যায়গুলো কঠিন না, কিন্তু কম্পারেটিভলি অন্যান্য অধ্যায় চেয়ে কঠিন, এটা তোমাকে মানতে হবে। তুমি যদি অন্যান্য অধ্যায়গুলোকে সহজ হিসেবে ধরি আমি, তো এগুলোর প্রশ্ন যদি সহজ আসে, কেন তুমি সহজ প্রশ্ন রেখে কঠিন প্রশ্ন দিচ্ছ? কঠিন প্রশ্ন তুমি কখনোই ভুল করার কথা না, এটা আমি জানি, তুমি অনেক ভালো ছাত্র, বুঝে নিলাম। কিন্তু ওই দিন ভুল করবা না, পরীক্ষার হলে ভুল করবা না, এমন কোনো গ্যারান্টি তোমার কাছে আদৌ আছে? তা কিন্তু নাই। তাই কখনোই রিস্ক নেওয়ার চেষ্টা করো না, সবসময় সহজ প্রশ্নগুলো আগে অ্যান্সার করব এবং না চেষ্টা করবো যে কঠিন প্রশ্নগুলো অ্যাভয়েড করার চেষ্টা করা। বুঝতে পারছি? এবার থার্ড যে রুলসটা, প্রচুর পরিমাণে ক্যালকুলেটর হেক্স পারা। দেখো আমার 9-10 ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত আমি ক্যালকুলেটারে মোটামুটি পারতাম, বাট ক্যালকুলেটার যে এত কিছু করা যায় তা বুঝতে পারতাম না। ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত আমার গণিত খাতার সিকিউ খাতার বা এমসিকিউর জন্য তো সিকিউ খাতার আগে দিয়ে দিত, এমসিকিউর জন্য যে পরিমাণ রাফ করা লাগতো সেটার সাইজ অ্যাপ্রক্সিমেটলি 4 থেকে 5 পেজ পর্যন্ত আমার শুধু রাফ করা লাগতো ওই এমসিকিউ গুলো সলভ করার জন্য। বা ট্রাস্ট মি, তোমাকে বিশ্বাস হয় আমার এইচএসসি পরীক্ষার ম্যাথ খাতাতে যে আমি এমসিকিউ পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি 1 পেজের অর্ধেকও রাফ পূরণ করতে পারি নাই, কারণ আমি ম্যাক্সিমাম অঙ্ক ক্যালকুলেটারই করে ফেলছিলাম। এবং বিশ্বাস করো 4-5টা অধ্যায় আছে, এর মধ্যে আছে জটিল সংখ্যা, ত্রিকোণমিতি, ম্যাট্রিক্স, বিপরীত ত্রিকোণমিতি। এই 4টা অধ্যায়ের 100% অঙ্ক, 1-2 মানে 98-99 না, 100% অঙ্ক ক্যালকুলেটারে করা যায়। এই 4টা অধ্যায়ের 100% অঙ্ক ক্যালকুলেটারে করা যায়, তোমার খাতা ধরাই দরকার নেই। তাই অবশ্যই তোমার রাফ করাতে তুমি হয়তো বা রাফ করছো কেন, একটা অঙ্ক মুখে মুখে করলে তো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই রাফ করলাম যেন ভুল না হয়। কিন্তু তোমার রাফের মধ্যে ভুল হইতে পারে, কিন্তু ক্যালকুলেটর কি কখনো ভুল করবে? ক্যালকুলেটর বন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, বাট কখনো ভুল করবে না, এটা শিওর। বুঝতে পারছি? তাই ক্যালকুলেটরের হ্যাক্স অনেক ভালোভাবে জানা প্রয়োজন। ইভেন ক্যালকুলেটর হ্যাক্স আমরা শুধুমাত্র এমসিকিউ পর্যন্ত কেন সীমাবদ্ধ রাখতেছি রে ভাই? শুধু এমসিকিউর জন্য ক্যালকুলেটর হ্যাক্স লাগবে এমন কোনো কথা নাই। সিকিউর জন্য তুমি যদি চিন্তা করো, একটা তোমার একটা ডেফিনেট ইন্টিগ্রাল আসলো, বা তোমার যদি বলো যে একটা লিমিটওয়ালা ইন্টিগ্রেশন আসলো, সেই ইন্টিগ্রেশনটা তুমি খাতায় করলা প্লাস ক্যালকুলেটরে উঠে দিয়ে রেখে দিলা, ওটার অ্যান্সার বেরোতে 1 মিনিটের মতো সময় লাগলো, তুমি অঙ্কটা করতে তোমার 2 মিনিট লাগলো, অঙ্কটাও তোমার রেজাল্ট বেরোলো। এবার তুমি ক্যালকুলেটরের দিকে তাকিয়ে দেখবা যে ক্যালকুলেটরের রেজাল্ট আর তোমার রেজাল্টকে এক আসছে কিনা। যখন দেখবে এক আসছে তাহলে বুঝবে ওকে ঠিক আছে, আমার অঙ্কটা ঠিকই আছে। এরকম ভাবে যতগুলো অঙ্ক ক্যালকুলেটরে করা পসিবল, ইভেন সিকিউ, প্রত্যেকটা অঙ্ক ক্যালকুলেটরেও করো, খাতায়ও করো। আমি অ্যাসিওর করতেছি তোমাকে কোনো ভুল তোমার হবে না। এই যে আজীবন হয়ে যাইতো যে একটু থেকে একটু ভুল হয়ে, কেন ভুল হয়ে গেল, একটু ভুল করার কারণে অনেকটা নাম্বার কাটা চলে যায়। ক্যালকুলেটর দিয়ে যদি এখন থেকে রিচেক করার অভ্যাস গড়ে তোলো, আগামী কখনোই কোনো পরীক্ষাতে তোমার ম্যাথের অ্যাটলিস্ট এই সকল ছোটখাটো ভুলের জন্য নাম্বার কাটা যাবে না। তো ক্যালকুলেটরে অনেক ভালো হতে হবে। তোমার ক্যালকুলেটর তোমার অনেক বড় অস্ত্র। তোমার ক্যালকুলেটর যে মডেলেরই হোক না কেন, প্রত্যেক মডেলেরই অনেক অনেক সিগনিফিকেন্ট রোল আছে। নতুন ক্যালকুলেটর শিফট হতে এমন কোনো কিছু নাই, তোমার ক্যালকুলেটর দিয়ে অনেক কিছু করা যায়। তুমি আগে অ্যাসিওর করো তুমি তোমার পুরানো মডেলের, যদি তোমার ক্যালকুলেটর হয়ও, সে পুরানো মডেলের ক্যালকুলেটর দিয়ে তুমি কি খুব ভালোভাবে দক্ষতা অর্জন করেছো কিনা, এই ক্যালকুলেটরের সকল ফাংশন তুমি জানো কিনা, সেটা তোমাকে অ্যাসিওর করতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবং লাস্ট লাইন, যারা বলে যে ভাইয়া যে আমার রিভিশন দেখে হবে, ম্যাথের রিভিশনে তো সময় খুঁজে পাই না, এই জন্য কয়েকটা কথা মনে রাখবা। প্রথমেই হচ্ছে যে তুমি প্রথম 3টা সৃজনশীল আমরা কি করি, তোমরা বিশ্বাস করবে না, আমি তোমরা এখন বলে দিতেছি, তারপরেও তোমরা এই ভুলটা করবা। তোমরা এই প্রথম 3টা সৃজনশীল অনেক আরামায়েশে লেখা শুরু করবা, পরে দেখবে শেষের 2টা সৃজনশীলের জন্য তুমি 20-40 মিনিট পাইতেছো। এবার যদি আমরা পাশার দানটা চেঞ্জ করে ফেলি, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করে ফেলার চেষ্টা করি, যে আজকে থেকে আমরা প্রথম 3টা সৃজনশীলকে বেশি সময় দিয়ে না করে বরং কম সময়ের করে ফেলবো। আমি প্রথম 3টা সৃজনশীলের জন্য আমি ধরতেছি 30-30-30-90 মিনিট ধরতেছি না, এই জিনিসটা বাদ দিতে হবে। প্রথম 3টা সৃজনশীল উইদিন 70 মিনিটের মধ্যে করার চেষ্টা করো, আর বাকি সৃজনশীলের জন্য একটা ভালো সময় পাবা। তাহলে যাদের শেষের দিকে রিভিশন দেওয়ার সময়, মানে রিভিশনে অভ্যস্ত যারা, সে মানে পরীক্ষা শেষে রিভিশন দাও, তারা কিন্তু একটা রিভিশনের জন্য ভালো সময় পাচ্ছ। কিন্তু রিভিশন, এই যিনি ট্রেডিশনাল রিভিশনের যে সিস্টেমটা, এটা সঠিক না। এভাবে দিলে অনেক সময় চলে যায় এবং একসাথে অনেক কিছু রিভিশন দিতে গেলে তোমার চোখ এড়িয়ে একটা ভুল চলেই যেতে পারে। তাই একটা কাজ তুমি অলওয়েজ মনে রাখবা, আমি যখন ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা দিতে যাব, সরি ক্লাস 5 না, ক্লাস 3-তে একটা বেসরকারি বৃত্তি পরীক্ষা দিতে যাব, আমার এক বড় ভাই তখন ক্লাস 5-এ পড়তো, উনি আমাকে বলছিল যে তুমি প্রতি লাইনে রিভিশন দাও, তাহলে তোমার শেষে রিভিশন দেওয়ার প্রয়োজন নেই। প্রতি লাইনে যদি রিভিশন দাও
তাহলে তোমার প্রত্যেকটা ভুল, প্রতি লাইনের ভুল প্রতি লাইনই ধরা খেয়ে গেল, সেটা সামনে গিয়ে আর ধরা খাওয়ার প্রয়োজন নাই। তাই প্রতি লাইনে রিভিশন দিতে হবে। ট্রাস্ট মি, এই জিনিসটা আজকে থেকে একটু মেনে চলার চেষ্টা করো। তুমি যদি প্রত্যেক লাইনে ম্যাথের রিভিশন দিয়ে স্টার্ট করো, এই দুনিয়াতে এমন কোনো ম্যাথ নেই যেটা তোমার ভুল হবে, এটাই সত্য কথা। তাই রিভিশনের স্টাইল চেঞ্জ করো, বাকি জিনিসগুলো মেনে চলার চেষ্টা করো, তোমার ম্যাথে কোনোভাবেই নাম্বার কাটা যাবে না। আমি জানি তোমাদের প্রিপারেশন অনেক ভালো, কিন্তু এই ছোটোখাটো জিনিসের কারণে নাম্বারগুলো কাটা চলে যায়। আমি কিন্তু এখানে কিভাবে ম্যাথে ভালো করা যায় ওটা তোমাকে লিখি নাই, জাস্ট এটা বলেছি যে টেকনিক, ভালো করার টেকনিক, মানে ভালো মানে তোমার প্রিপারেশন ভালো, তারপরে এগুলো করো। এখন যদি প্রিপারেশন খারাপ হয় তাহলে অবশ্যই একটু ভালো মতো পড়াশোনা করতে হবে, এবং ভালো মতো পড়াশোনা করে তারপরে এই টেকনিকগুলো একটু মেনে চললে আশা রাখি ফুল মার্কসও অসম্ভব না, সম্ভব, পাওয়া ইজি। বুঝতে পারছি? তো আজকে এই পর্যন্তই। যারা ইউটিউবে দেখছো তারা ডিসক্রিপশন বক্সে গিয়ে আমার গ্রুপে জয়েন হয়ে যাও, আর যারা গ্রুপ থেকে দেখছো তারা আশা রাখি আমাকে যথেষ্ট সাপোর্ট করবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কোন টাইপের ভিডিও প্রয়োজন, তোমাদের কি রিকোয়েস্ট, তোমরা আমার থেকে কি কি জানতে চাচ্ছ, এগুলো সবগুলো কমেন্ট করো। আমি তোমাদের জন্য ইনশাল্লাহ ভিডিও বানিয়ে তোমাদের পাশে থাকার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।